অংশুমালী। দর্শক বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি অংশুমালী আয়োজিত ভাষাতত্ত্ব বিষয়ক অনুষ্ঠান বনবৃক্ষণের আজকের পর্ব নিয়ে। আপনারা আমাদের সঙ্গে আছেন, আর আমাদের সঙ্গে আছেন ভাষা গবেষক নারায়ণ চন্দ্র দাস। নারায়ণবাবু, আপনি তো গতদিন খুব অসুস্থ ছিলেন, আজকে কেমন আছেন বলুন? আজকে মোটামুটি ঠিক আছে, কাশিটা কমে এসছে, কমছে আস্তে আস্তে। আজকে সেদিনের মতো অবস্থা হবে না, সেদিনের জন্য খুব লজ্জিত, দুঃখিত। সেটাকে বাদ দিতে, ওই সময়টুকু রেকর্ড থেকে বাদ দিতে অনুরোধ করেছিলাম, সম্ভবত করে উঠতে পারেননি হয়তো অংশুমালী কর্তৃপক্ষ, সেই জন্য আমি শেয়ারও করিনি। আমার খুবই বাজে, খারাপ হয়েছে। এটা কোনো সমস্যা নয়। আপনার আজকের গলার আওয়াজ অনেক বেটার, মনে হচ্ছে আপনি অনেকটা সুস্থ হয়েছেন, তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ নন, সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা কয়ে ছিলাম, আপনি আলোচনা করছিলেন। দর্শক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেই প্রশ্ন রাখবেন, সেই প্রশ্ন আমরা নারায়ণবাবুর কাছে পৌঁছে দেব। আজকের অনুষ্ঠান শুরুর আগে আমি একটা প্রশ্ন আপনাকে রাখবো। অনেক প্রশ্ন মাথার ভেতরে গিজগিজ করছে, যেহেতু ক নিয়ে শুরু হয়েছে এবং এখন তো প্রচুর শব্দ আসবে। আমি আজকের একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তারপরে আলোচনার মাঝখানে যদি আমার মনে হয় আমি প্রশ্ন করবো, অবশ্যই করব। একটা খুবই পরিচিত শব্দ, যেটা হচ্ছে কক্ষ, যেটা আমাদের ঘর অর্থে বোঝায়। আবার আমরা কাককে কক্ষ বলি। তো এই দুটোর মধ্যে তো কোনো মিল নেই। একটা ক্লাসকে কক্ষ বলি। কাক কাককে কক্ষ বলি। কাক কয় চন্দ্রবিন্দু আকার, কয় আকার চন্দ্রবিন্দু খ, কাককেও কক্ষ বলা হয়। হ্যাঁ, তো কয়াকার চন্দ্রবিন্দু খ, কাক, সেটাকে কক্ষ বলা হয়। আবার ঘর যেটা, সেটাকেও কক্ষ বলা হয়। যদিও আমরা যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আর কি শব্দকোষ দেখি, সেখানে কক্ষের অনেক অর্থ আছে। তো আমরা সাধারণত এই দুটো অর্থে কক্ষকে ব্যবহার করি। তো দুটোর মধ্যে তো কোনো মিল নেই, তাহলে কেন এ দুটোর কে আমরা কক্ষ বলবো? ক্রিয়াভিত্তিক কি কোনো সত্যি মিল আছে? যদি আপনি তার উত্তর দিতে পারেন। অ্যাকচুয়ালি ক্রিয়াভিত্তিক মিলটাই আছে। অন্য মিলগুলো হচ্ছে সাদৃশ্য বা দৃশ্যমানতার দিক থেকে ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। একটা সাদৃশ্য অর্থ হয়, আর ক্রিয়াভিত্তিক অর্থ হচ্ছে, ওটা সাদৃশ্য অর্থটা প্রতীকী অর্থ। ক্রিয়াভিত্তিক অর্থটা অনেক সময় ক্রিয়াটা যদি দৃশ্যমান না হয়, যিনি শব্দটা ব্যবহার করবেন সেই ভাষিক মানুষ, তিনি সেই ক্রিয়া সম্পর্কে ক্রিয়াটাকে দেখেননি কখনো, তখন তিনি যাতে অনুভব করতে পারেন সেই ক্রিয়াটাকে, তখন একটা সাদৃশ্য উদাহরণ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা হয়। যেমন গো মানে যে যায় তাকেই গো বলা হয়। তখন একজন গ্রামের মানুষকে গরুকে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে এই যে দেখছো গরু, এ হচ্ছে যায়, এ চলে ফিরে বেড়ায়, এদিক ওদিক যায়, একে গো বলা যায়। আবার পৃথিবী যে ঘুরছে কক্ষপথে, সেই পৃথিবীকেও গো বলা যায়। অর্থাৎ বিশ্বের সমস্ত চলমান অস্তিত্বকেই গো বলা যায়। যে যায় সেই গো। ইংরেজি গো মানে যে বলো যাওয়া বোঝায়, এই যাওয়া কিন্তু যাত্রীর কথা ওখানে নেই গোয়ের ভেতরে, কিন্তু আমাদের বাংলা বা ভারতীয় শব্দ গোয়ের ভেতরে অবিভক্ত। প্রাচীন ভারত থেকে শুরু করে বর্তমান ভারত, বিভাজিত ভারতের যে ভারত উপমহাদেশ যেটা, সেই সমস্ত ভাষাতেই তারা গো বলতে যাত্রীকেও বোঝান। যিনি যাচ্ছেন তাকেও গো দিয়ে বোঝানো হয়, গো শব্দে। এবং যাত্রী যিনি যাচ্ছেন, চলে ফিরে বেড়াচ্ছেন, ভ্রমণ করছেন, গমন করছেন, পরিক্রমণ করছেন, চড়ে বেড়াচ্ছেন, তার সবাইকেই গো বলা যায়। এবং যেসব জ্ঞানজীবীরা গোলকবাসী হয়ে গোলকে বাস করেন, গোলক মানে উন্নতগামী শ্রেষ্ঠগামীরা যে স্ফিয়ারে বাস করেন, যেমন আমরা বলি অক্সফোর্ডকে বলি, সেখানে প্রচন্ড নোবেল লরিয়েট এবং বিভিন্ন বিজ্ঞানী বিশ্বের তাদের অনেকের বাসস্থান। বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিশ্বের বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত, ঋষি মহারিষি, তাদের আবাসস্থল। বোস্টনে একসময় যেমন
বোস্ট করা হতো যে বোস্টনে যে থাকে সে সবচেয়ে জ্ঞান ধনেও বড় এবং ধনবান হিসেবেও খুব বৃহৎ মানুষ। সেই বোস্ট করতেন বলে সেই জায়গাটার নাম হয়েছিল বোস্টন। তো সেরকম অক্সফোর্ডে যারা থাকেন, আমাদের এক সময় তক্ষশিলায় যারা পড়াশোনা করতেন এবং তাকে কেন্দ্র করে যে শহর গড়ে উঠেছিল, বা পাটলিপুত্র, এই আমাদের বিক্রমশিলা বিহার কিংবা নালন্দা, এইসব জায়গায় যখন নবদ্বীপ যখন বিদ্যা চর্চার কেন্দ্র হয়ে ওঠে, গৌড়, নবদ্বীপ, এই সমস্ত জায়গায়, কাটোয়া, এই জায়গাগুলোতে কে আমরা তখন ওই কি বলতে পারি, গোলক বলতে পারি। এমনি এমনি সাদা অক্ষরে হিমালয়ের খুব, যেখানে ওয়েদারটা খুব ভালো, চরম ওয়েদার নয়, এরকম হিমালয়ের কোলে খুব সুন্দর নৈসর্গিক জায়গাতেও জ্ঞানী গুণীরা সেখানে গিয়ে তাদের গবেষণা করতেন সন্ন্যাস জীবন বা ভাবনা চিন্তার সুবিধের জন্য। যেমন আজকাল ইয়েতে সিলিকন ভ্যালিতে এই ডিজিটাল নলেজের আখড়া হয়েছে, সেটাকে আমরা গোলক বলতে পারি। গোলক মানে যেখানে উন্নত মানের জ্ঞানীরা একসাথে একটা স্ফিয়ারে, একটা লোকে, একটা অঞ্চলে কেন্দ্রীভূত হয়ে থাকেন। যেমন বরাহনগর বললে আমাদের দমদমের পাশে যে কাছে দক্ষিণেশ্বর আর দমদমের মাঝখানে বরাহনগর, বা হস্তিনাপুর, দিল্লির পাশে যে হস্তিনাপুর ছিল, যেখানে বড় বড় হস্তিরা থাকতেন, বড় বড় আইএএস আইপিএস অফিসার বা বড় বড় মন্ত্রী আমলা, তাদের বাসস্থান ছিল। বরাহ মানে অত্যন্ত উঁচু দরের আমলাদের বরাহ বলা হতো, তারা থাকতেন ওই বরাহনগরে। সেটাকে এখন সংক্ষেপে বরানগর বলা হয়, আসলে ওটা বরাহনগর। এইভাবে স্থানের নাম ক্রিয়াভিত্তিক হয় এবং হয়েছে। এখন অবশ্য সেসব উঠে যাচ্ছে, ক্রিয়াভিত্তিক নাম এখন উঠে যাচ্ছে। মানুষের নাম, পশুর নাম আজকাল আমরা ক্রিয়াভিত্তিকতা থেকে সরে গিয়ে প্রতীক, লোগো হিসেবে, যেমন আমাদের এখনকার যে পণ্য আমরা যেসব জিনিস উৎপাদন করি, সার্ভিস সেক্টরে হোক বা এই যে টেকনোলজি অধ্যুষিত যে মোবাইল বা কম্পিউটার বা ইলেকট্রনিক্সের যে দুনিয়া, সেখানে উৎপন্নের নাম হয় ডিজিটাল লোগো দিয়ে। যেমন স্যামসাং A31, সেরকম শহরের নাম, অঞ্চলে পাড়ার নাম, বাড়ির নামও আজকাল ওইভাবে নাম দেওয়া হয়। আগে যেমন বাড়ির খুব নানান রকম সুন্দর নাম দেওয়া হতো, যেমন জীবনের স্বর্গ, একটা বাড়ির নাম জীবনের স্বর্গ লেখা থাকলো, ওসব ভুল করে অনেকে ওটা জীবনের স্বর্গ বাড়ি, উল্লুকের স্বর্গ বানিয়ে ফেলেন ইংরেজিতে লিখতে গিয়ে, জীবনস প্যারাডাইস, এরকম গিবনস আর কি। জি লিখে যদি জীবন বানানকে যদি জীবন বাংলায় কিন্তু ইংরেজিতে গিবনের বানানো জি দিয়ে, তো কেউ যদি বাড়ির সামনে গিবনস প্যারাডাইস লেখেন, তাহলে ওটা জীবনের স্বর্গ না হয় উল্লুকের স্বর্গ হয়ে যায়। তো যাই হোক, এগুলো নাম বিভ্রাট, বানান বিভ্রাট, আমি তার ভেতরে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে আমরা কি আলোচনা করছিলাম? আপনি গতদিন কং নিয়ে আলোচনা করছিলেন। না, এই যে শব্দটা যেটা নিয়ে আমরা আমি প্রশ্ন আমি কক্ষ বলেছিলাম, আপনি তখন গো দিয়ে আর কি উদাহরণটা দিচ্ছেন। হ্যাঁ, ও আমি অনেক দূরে চলে গেলাম আর কি, গো দিয়ে। হ্যাঁ, অর্থাৎ যেখানে আমাদের কক্ষ মানে কি, কক হচ্ছে একটা ক্রিয়ামূল। এই ক বর্ণে অন্তত 57টা ক্রিয়ামূল আছে। তার প্রথম আর একটা কিন্তু কক্ষ আছে, যেটা হচ্ছে কক্ষ পথ বলা হয়। হ্যাঁ, সেটাও কক্ষ। আমার তো মাথায় তখন আসেনি। হ্যাঁ, সেটাকেও কক্ষ বলা হয়, এটাও খুব প্রচলিত। এখন মূলত কক্ষ ব্যবহার হয় কোম্পানি, ব্যবসা বাণিজ্য, ছোট ছোট উদ্যোগ, বাড়িতেই একটা অফিস আছে, চেম্বার হিসেবে কক্ষ শব্দটা বাড়ি। আজকাল আর কেউ বাসস্থানের মধ্যে আমি যেখানে, সেটাই একটা কক্ষ হতে পারে। প্রধানমন্ত্রী যেমন আবাস থাকে, তার মন্ত্রণালয় থাকে, এগুলোকে সব চেম্বার বলে। কক্ষ বাংলায় আমরা কক্ষ বলি। কক্ষ মানে কারীর করণ যে আধারে থাকে, কারী যেখানে কাজ করেন, যেখানে থেকে তিনি কৃত হন, কর্ম করেন আর কি, যেখান থেকে কর্ম পরিচালনা করেন, সেই প্রথম কটা হচ্ছে কারী। আর
দ্বিতীয় কটা হচ্ছে কয় হসন্ত, সেটা হাফ মাত্রা এবং সে অর্ধমাত্রার উচ্চারণটা। আর ওটা হচ্ছে করণের কথা আছে, ক্রিয়ার কথা আছে। কারীর ক্রিয়া করেন যেখান থেকে বসে, অথবা ক্রিয়ার উৎপন্ন, সেই উৎপন্নগুলোকে যেখানে গুদামজাত করেন বা যেগুলো এসে সংরক্ষণ করেন, সেটাকেও কক্ষ বলা হয়। আমি নির্দিষ্ট কক্ষে এসে আমি বাজার টাজার করলাম, কিছু আমার কৃষি জমিতে চাষ করেছি, তার উৎপন্ন ফসল কিছু আলু, কিছু ধান, কিছু গম আমি একটা কক্ষে রাখলাম। তাহলে কক যেখানে সংরক্ষিত হয় সেটাকে কক্ষ বলে। দিশাগ্রস্তভাবে আমি একটা কাজ করেছি। কক্ষ বানানটা কি? কক যোগ মূর্ধন্য ষ। ক্রিয়ার কারীর করণ দিশাগ্রস্ত হয় যেখানে, যে আধারে। তো কারী যে ক্রিয়া করবে সে নিজে অথবা তার, সে তো কর্তা, তিনি যে কর্মটা করেছেন সে কর্ম বা কর্মফল, সেটা যেখান থেকে পরিচালিত হয় বা যেখানে সংরক্ষিত হয়, যেখানে সেটা থাকে যে আধারে, সেটাকেই কক্ষ বলা হয়। তাহলে এবার কারী যে আধারে পরিক্রমা করে, পরিভ্রমণ করে, সেটাও কক্ষ। সেখানেই তো সে থাকে। সে তো পরিক্রমার মধ্যে থাকে, আবর্তের মধ্যে, আবর্তনশীল অবস্থায় সে থাকে, আবর্তন গতির কে আশ্রয় করে সে থাকে। পৃথিবী তার কর্ম করে চলেছে, প্রতিদিনের নিত্যকর্ম, ঘুরতে থাকা, এটা করেছে। যে ক্রিয়ার, ওই যে কক ধাতু বললাম, কক ক্রিয়া মূল, কারীর করণ থাকে যার ভেতরে। তাহলে পৃথিবী এখানে হচ্ছে কারী, সে তার কক্ষপথে ঘুরছে, আবর্তন করছে, সে আবর্তনের মধ্যেই সে থাকে, তাহলে ওটাই তার কক্ষ। আমি এখানে ঘরে বসে আজকে আমি এই অনুষ্ঠানটা অতিথি হিসাবে আমার কথাগুলো বলার চেষ্টা করছি। এটা আমার আমি তাহলে কারী হিসেবে আমার কর্ম জগৎটা বা কর্মের ফল বা কর্মটা যেভাবে করছি, যেখান থেকে পরিচালনা করছি, কর্ম পরিচালনা, সেটা এইখানে। তাহলে এটা আমার কক্ষ। এইটা গতিময় হতে পারে, স্থির রূপে হতে পারে, সেটা আলাদা কথা। তো এই মহাকাশে তো সবাই কক্ষেই বিচরণ করে, কক্ষপথ, তখন শব্দটা হয়ে যায় কক্ষপথ। কিন্তু সেটা কক্ষ, সেই পথটাও কক্ষ, সেই কক্ষটাকে পথও বলি আমরা। যে পথিক পথেই বাস করে, পথেই ব্যবসা করে, কর্ম করে, তাহলে সেটা কর্মক্ষেত্রই সেটা তার। কর্মপথ আর কর্মক্ষেত্র, কর্মের পাথেয়, কর্মের ক্ষেত্র। আমরা ত্রিমাত্রিক, বেসিক্যালি আমরা হচ্ছে ত্রিমাত্রিক মূলত মানুষ। আমরা কথায় কথায় বলি স্থান কাল পাত্র সম্পর্কে ধারণা আছে তো? পাত্র হচ্ছে কারী, স্থানও কারী হতে পারে, কালও কারী হতে পারে। আমরা যখন কোনো ক্রিয়া করি, সেই ক্রিয়ার কালের সঙ্গে, কাল হচ্ছে তার ক্রিয়ারই আরেকটা ডাইমেনশন, ক্রিয়ারই একটা মাত্রা। ক্রিয়া একটা মাত্রা, মানে আমরা যে ক্রিয়া করি সেটা তো একটা কালের বাইরে তো করি না। একটা সকালে করি, বিকালে করি, 10টা থেকে 5টা করি। সবসময় দেখবেন যে কোনো কাজ তার সঙ্গে কাল জড়িত আছে। ক্রিয়ার কাল আমাদের টেন্স পড়তে হয় গ্রামারে, ব্যাকরণে, কারণ কাল ছাড়া ক্রিয়া হয় না। ক্রিয়া করলেই যে তার যে উৎপন্ন, তার পরিচয় কোন সময়ের তৈরিতে, কোন সময় এটা তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, পাত্রটি কে, কোথায় তৈরি হয়েছিল, ক্ষেত্র মানে স্থান কাল পাত্র, তিনটেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনজনেই কারক। এবং এই স্থানের ব্যাখ্যায় আমরা জমি হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, মহাকাশ হতে পারে, ঘরে আমি কর্ম করি তাহলে সে রান্নাঘর হতে পারে। ক্ষেত্র, এখানে স্থান আছে, কারী কোথায় কাজ করবে। এখানে আমরা কক্ষ হচ্ছে সেই ক্ষেত্র, যে ক্ষেত্রে বসে, এটা 3 ডাইমেনশনের একটা ডাইমেনশন। তাহলে কাঁকটা কেন? না, আরো ডাইমেনশন আছে। সেই ডাইমেনশন আমাদের, এটা মিনিমাম, যেটা না হলেই নয়। আমাদের প্রাথমিকভাবে আমরা ত্রিমাত্রিক, এর মধ্যে যদি মাত্রা বাড়াতে পারি আমরা ত্রিমাত্র। আপনি তো কক্ষপথ এবং কক্ষটা খুব সুন্দর বুঝিয়ে দিলেন, যে হ্যাঁ, গৃহ বা ঘর বা কক্ষপথ, যেটা চলার পথ অর্থে বলছেন।
কাজের পর। তো কাক অর্থে কেন কক্ষটা আর কি ব্যবহার? কাক আমরা কি বলি? কাক মানে আমরা যখন কোনো শিশুকে কাঁখে নিই, কোলে নিই, তখন তার ক্রিয়াকারী হিসেবে সেই শিশুর অবস্থানটা কোথায়? কোথায় বসে তার করণটি করে? সে নিরাপদ বোধ করে, সে ভক্ষণ করে, কাঁখে বসেই করে। মাসির, পিসি, দিদি যাকে পায়, যার তার প্রিয়জন, তাদের কাঁখে, কোলে, সেটাই তার কর্মের খেলা, তার ছটফটানি, তার এদিক ওদিক ইতিউতি চাওয়া। হ্যাঁ, বোঝা গেল? কারীর করণ থাকে যে আধারে। আমরা যদি কারীর কর্ম, ক্রিয়া, সেটা যে আধারে থাকে, অর্থাৎ যে ক্ষেত্রে, কালটাও আধার, ক্ষেত্রটাও আধার। আর পাত্র স্বয়ং কারী হতে পারে, আবার পাত্র আরেক পাত্রের আধার হয়ে কাজ করতে পারে। যেমন মা শিশুর আধার হয়ে, তার কারণ কাকটা মায়ের অঙ্গের সঙ্গে জড়িত। তার বাহু দিয়ে আবৃত করা যে স্থান, দেহের সঙ্গে সংলগ্ন করে তাকে বাহুতে ধারণ করে তাকে যে ক্ষেত্রটা প্রসারিত করা হলো, তার অবস্থান ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাই হচ্ছে ওই স্থান, অর্থাৎ কক ক্রিয়া বংশের পরিচয়। ধন্যবাদ আপনাকে, সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন। আচ্ছা, কক বলতে গিয়ে এই যে শরীর কারীর করণ থাকে যাহাতে। 57টি ক্রিয়াবংশের নাম আমি বললাম না, অনেকগুলো ক্রিয়াবংশ আজকাল অচল। যেমন ধরুন, নামগুলো একটু শুনে নিতে পারেন, একটু আমি বলে দিই। কক ক্রিয়ামূলে 57টা ক্রিয়ামূল আছে বংশে। এটা যেন একটা ক্ল্যান আর কি, গোষ্ঠী। ককানো, এই যে ককানো, আমরা কারী তার করণ যার ভেতরে ব্যক্ত করবে, যার মাধ্যমে সে কি করছে, করা নিয়ে করণ সম্পর্কিত, কর্ম সম্পর্কিত, ক্রিয়া সম্পর্কিত ভাবনাটা সে বলতে চায় কিন্তু বলতে পারছে না, সেই অবস্থাটাকে বলে ককানো। বোঝা গেল? কক ধাতু ক্রিয়া মেথড, যে ক্রিয়ার কথা বলা আছে, সেই ক্রিয়ামূলটার যখন সেই ক্রিয়ামূল ধরে সে যখন কাজ করতে যাচ্ছে, সে করে উঠতে পারছে না, এটাকে বলছে ককানো। কক নাকৃত, যেখানে ককটা ক্রিয়াকারীর করণ যেখানে নাকৃত হয়ে যাচ্ছে, সফল হচ্ছে না, কমিউনিকেট করতে পারছে না, যে ক্রিয়াটা সে করতে চায়, সেই ক্রিয়ার কাহিনী, ক্রিয়ার কর্মপদ্ধতি, সেটা যে বলতে চাচ্ছে কিন্তু পরিস্ফুট করে বলে উঠতে পারছে না, ফলে সে নাকৃত হচ্ছে কোনো কারণে। অদৃশ্য যে কোনো কারণেই হোক, সেটা এখানে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমরা ক্রিয়াটাকে চিনতে পারা। এবার দেখুন, এই কক ধাতু দিয়ে বেশ কিছু শব্দ তৈরি হয়েছে। যেমন আমরা কালকে কি শব্দ, কয়েকটা শব্দ বলছিলাম, যেমন কংস বলেছিলাম। কংসটা কং থেকে এসছে, কক থেকে না। কক থেকে আসবে অনেকগুলো শব্দ আসবে। না, কক তো বড় ক্রিয়া, তার থেকে ক্রিয়া বল ককুৎস্থ, ককুদ, ককুৎসান, ককুষ্মত, ককুভ, কক্কল, এগুলো অনেক শব্দমূল এখন আর ব্যবহার হয় না, ককানোটা হয়। ককানো থেকে কলক, জল খাচ্ছে। কারীর কথা কহা নাকৃত যাহাতে, বা যে আর কথা কহিতে পারিতেছে না, কেবল কাতরতা প্রকাশ করিতেছে, তাকে আমরা বলি ককানো। এই ককানো ক্রিয়াবংশটা এখন কক ক্রিয়ামূল থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আলোচনা করতে পারে। মানে ওখানে আছে কক থেকে কাক, কক থেকে কাকল, কাকলি, এই ধরনের শব্দগুলো আছে।
আমরা এগুলো পরে যখন আমরা বর্ণমালা শেষ করব তারপরে আমরা ডিটেইলিং এ যাব। যে যেখান থেকে খুশি প্রশ্ন করবেন আমরা তখন ওপেন ব্যাটিং করব, ঠিক আছে? আপাতত আমরা কিছু কিছু টাচ করে যাচ্ছি। আপনি যখন প্রশ্ন করেছেন আমরা কক্ষটা কক ধাতু থেকে, ককের সঙ্গে মূর্ধন্য স যোগ করেছি। এরপরে আমি চলে যাব কঙ্ক ধাতুতে। কক একটা আর একটা হচ্ছে কঙ্ক। সেখানে গিয়ে আমরা পাবো কঙ্কন, কঙ্কাল, এই ধরনের শব্দ পাবো। তারপরে কচ ধাতুতে কচ ক্রিয়ামূলে চলে আসতে পারি। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি যখন এক মিনিট, আপনি কি শব্দটা বললেন এখন জানতে চাইলেন? না, আমি এখন বলছিলাম যে কক নিয়ে যদি আপনি কোনো শব্দ আর কি আলোচনা করতে চান, কক ক্রিয়ামূল, কক থেকে কখনো শব্দটা আমরা, হ্যাঁ কখনো আমি একটা কথা বলি যে আপনি যখন কচ ক্রিয়ামূলের কথাটা বললেন, সেখানে আমি একটা প্রশ্ন করে রাখছি, আপনি কক নিয়ে আলোচনা করবেন তার আর কি শব্দ নিয়ে। তো এখানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যেমন কচ হচ্ছে বৃহস্পতির পুত্র, যে একটা পৌরাণিক চরিত্র। আবার আর কি কচের অনেক অর্থ হয় যদি আমরা দেখি, কিন্তু যেগুলো প্রচলিত, একটা হচ্ছে বৃহস্পতির পুত্র, আবার কচ হচ্ছে চুলকে বলা হয় কচ। আবার কচু, কচু একটা খাবার জিনিস, আমরা জানি একটা সবজি। আবার কচু কি, আমরা কচুটাকে কি অর্থে ব্যবহার করি? কোনো কিছুকে আর কি অস্বীকার করার জন্য, বা আর কি কিছু না, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আর কি কচু শব্দটা ব্যবহার করি। তো কচু খাবারটার সঙ্গে এই অর্থের মিল কোথায়? বা বৃহস্পতির পুত্র যে পৌরাণিক চরিত্র, বিরাট বিরাট জায়গা। কচ থেকে কচকচি, কচি, প্রথমত কচি আমরা বলি না, কচি একটা কোনো ফল, সেটা কচি না পাকা, এরকম বলি। কচ থেকে কচি হয়, কচা হয়, দরকচা, তারপরে কচকচ করা, কচকচি হয়, দুজনের মধ্যে কচাল হয়। কচু কচু পোড়া খাও বলে গালাগালিও দিই। তো কচু আমরা খাইও, মান কচু, শোলা কচু, এরকম নানা রকম কচু বাজারে বিক্রি হয়। কচুর শাক, কচুর পাতার দুধ কচু, এরকম অনেক কিছু আছে। কচুরি পানাও হয়, কচুরি আছে, কচুরি আমরা যে কচুরি খাই, কচুরি পানা। হ্যাঁ, আপনি ককটা নিয়ে আলোচনা করছিলেন, করে নিন, তারপরে আপনি কচে আসবেন। কচটা আগে করব? আচ্ছা, না না না, তা বলছি না, বলছি একটা কথা, ককের আর একটা দুটো শব্দ বলে নিই, বিশেষ করে কখন শব্দটা। আমরা কথায় কথায় বলি না, কি করেছিস, কখন করেছিস, ওই আবার সেই 3 ডাইমেনশনের স্থান কালের কালকে জিজ্ঞেস করছি, কখন ও কখন করেছি। তা আমরা ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক অর্থটা কিভাবে করব? সেটা হচ্ছে কখন মানে ক মানে কারি, ক্ষণ ক্ষীয় মূর্ধন্য, কখনো করবি না, আমরা অনেক সময় বলি না, ওটা আসলে ওই কখনো, যে ওটা কয় মূর্ধন্য সই কি হয় দিয়ে, সেটা হচ্ছে কক্ষ যেমন আছে, কয় মূর্ধন্য সই, কারির করণ দিশাগ্রস্ত হয়ে থাকে যার ভেতরে। মূর্ধন্য মানে মস্তিষ্ক পরিচালিত এক দিশায়, মস্তিষ্ক বলছে, মূর্ধায় মানে সঙ্গে মস্তিষ্কের যোগ আছে। ওই জন্য মূর্ধন্য মূর্ধন্য এগুলো জানবেন, এগুলোর সঙ্গে মূর্ধার যোগ মানে মস্তিষ্কের যোগ আছে সরাসরি। অর্থাৎ ওগুলো মস্তিষ্কের ইনস্ট্রাকশন, যে তুমি এইখানে মূর্ধার জীবের অগ্রভাগটাকে মূর্ধার কাছে এনে উচ্চারণ করবে, তবে তুমি শুদ্ধ উচ্চারণ করতে পারবে, যা বলতে চাইছো, যে রহস্যময়তার কথা সেটা টাচ করতে পারবে। তো কখনো এটা এই ক্ষণটা ক্ষীয় মূর্ধন্য ক্ষণ, সেটাই কখন। আমাদের বাংলা ভাষায় খ বর্ণটা আর ক্ষীয় যুক্ত বর্ণটা, এই দুটো মাঝে মাঝে ইন্টারপোলেট করে, অর্থাৎ একজন আরেকজনের জায়গা নেয়। ওই যে কক্ষ কাক হয় ওই কারণে, কাক, ওখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে দেয়, কারণ এটা একটু রহস্যময় কোল। এটা সব মানুষ, সন্তানের সঙ্গে মায়ের যে একটা অন্তর্নিহিত ইন্টারনাল সম্পর্ক আছে, এই সম্পর্ক আর কোথাও হয় না। সেই জন্য কাকে একটা চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। এটার মধ্যে একটা আনন্দদায়ক একটা ঘটনা আছে। মায়ের কোলে শিশু, সেটা খুবই একটা স্বর্গীয় আনন্দময় মুহূর্ত, একেবারে ন্যাচারাল, নেচার থেকে পাওয়া। যেভাবে একটা ফুলকে আধারিত হয়ে থাকে কোনো একটা বৃক্ষ শাখায় বা লতার উপরে একটা দুটো তিনটে পাতা বা বৃন্তের উপরে একটা ফুল ফুটে ওঠে,
একটা শিশু যেন সেই ফুল যে কাঁখে, মায়ের কাঁখে খেলা করছে, নড়াচড়া করছে, এটা সজীব স্বতঃস্ফূর্ততা ফুটে উঠছে, এই যে ব্যাপারটা, এই রহস্যময়তার জন্য ওটা কাক বলে, কক্ষ বলে না, কক্ষের মতো কক্ষ কক্ষ বা কাক বলে না, কাক বলা হয় ওটা। চন্দ্রবিন্দু, আমি ওই যে সানুনাসিক বর্ণ বলছিলাম, তার 6টা কথা বলেছিলাম, অনুস্বার এবং 5টা বর্গীয় রূপ, আরেকটা হচ্ছে এই ষষ্ঠ রূপ। কারণ এটা যখন তৈরি হয়েছিল তখন শুধু চাঁদের কথা ভেবে কথা করা হয়েছিল, কিন্তু মহাকাশে অনন্ত চাঁদ প্রতিনিয়ত শোভা পাচ্ছে। সেই সব চাঁদের বিন্দু, যেগুলো আমরা বিন্দু রূপে দেখি বা বিন্দু রূপে দেখতেও পাই না, দৃশ্য অদৃশ্য বিন্দুগুলো, সেগুলো অত্যন্ত রহস্যময়। সেই জন্য চন্দ্রবিন্দুকেও আমরা চন্দ্রবিন্দুগুলোকেও আমরা সানুনাসিক বর্ণ হিসেবেই দেখি, বিন্দু রূপিণী রূপে দেখি, অংরূপিণী রূপে দেখি, স্বর্গীয় বা নৈসর্গিক বা মহাকাশের অদৃশ্য জগতের প্রতিনিধি হিসেবে দেখি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি কখনো শব্দটা একটু বলিনি, ক্ষণের কথা বলছিলাম। কর্ম যে করব, সেই কর্মের যে কাম্য মুহূর্ত, কর্মময় মুহূর্ত, সেই মুহূর্ত বা সেই ক্ষণটি যার ভেতরে থাকে, সেটাই এই শব্দের ভেতরে, কখনের ভেতরে সেই ক্ষণটা থাকে। কারীর ক্ষণ থাকে যাহাতে সেই মুহূর্ত সময়টাকে, কার্যকরী সময়টাকে কখন দিয়ে, কখন বা কখনো বা কখনোই বা হ্যাঁ, এই 3টে রূপই আছে, কখন, কখন, কখনোই, কখনো, অথবা কখনো কখনো, এইভাবে আছে সবখানেই। মানেটা হচ্ছে কখন সক্রিয় কারী, কারী কখন সক্রিয়, কখনোই, কখনোই, কখন সক্রিয় হলে, কখন সক্রিয় যাহাতে, অর্থাৎ যে সময় কালে কারী সক্রিয় হবে সেটা হচ্ছে কখনোই। কখনোই হ্যাঁ, কখনোই না, আমি কখনোই করব না, সক্রিয় হব না। কখনো, কখন সক্রিয় হবে না, সক্রিয় হবে তাহলে কখন, কখনই, মানে যেটাকে আমরা তখন একটু পাল্টে নিয়ে বলি তখনই। কখন করব, তখনই করব, যখন করব বলে ঠিক করেছে সেই সময়, সেই ক্ষণেই করব, এটা হচ্ছে কখনই। আর কখনো, এই কখনো মানে কখনো কখনো, যেটা অর্থাৎ কোন মুহূর্তে করব, সেই মুহূর্তটা চয়িত হবে, যে মুহূর্তে আমার সব কাজগুলো সম্পূর্ণ করা যাবে সার্বিকভাবে, ও দিয়ে যখন বলছে কখনো, কখনো হচ্ছে যে কোনো কখনের নবরূপী আধার, যে বা সর্বপ্রকারের কার্যকারী ক্ষণ থাকে যাহাতে, সর্বপ্রকার সব রকমের কাজ করার যে মুহূর্ত, সেটাকে বলছি কখনো, কখনো কখনো। সেটা কিন্তু সব সময় হবে না, যখন সব রকমের কার্যকরী মুহূর্ত করা যায়, যেমন 10টা থেকে 5টা, এই সময় আমি ব্যাংকেও যেতে পারি, জীবন বীমা অফিসে যেতে পারি, রেলের সিটি মার্কেটের শপিং মলেও যেতে পারি। এই সময়গুলো যেগুলো সবাই সব সময় থাকে, সার্বিক কাজের মুহূর্তগুলো হচ্ছে ওই মুহূর্তগুলো, 10টা থেকে 5টা, সব সময় হয় না সেটা। সেই জন্য কখনো কখনো শব্দটা আমরা ব্যবহার করি যখন সার্বিক কাজের মুহূর্তটাকে আমরা পেতে পারি, সেইটাকে আমরা কখনো। আর কখনোই বললে কখন মুহূর্তটা যখন সক্রিয় হয়, বিশেষ মুহূর্ত, সেই মুহূর্তে কারী সক্রিয় হতে পারে, সেটা হচ্ছে কখনোই। আর কখন, এটা প্রশ্নের আকারে, কারীর মুহূর্তটা কখন হবে, ক্ষণটা কখন, কোন ক্ষণে, কোন মুহূর্তে। এই হলো 3টে শব্দ আমি বললাম। এটা কারীর কালের সঙ্গে যে তার যে যোগ, সেই যোগটাকে সূচন, যোগের একটা আধার, কালের আধার হচ্ছে এই 3টে শব্দ। আচ্ছা, আমি শিফট করতে পারি কচে। নারায়ণ বাবু, কচ ক্রিয়ামূল দিয়ে তো অনেকগুলো শব্দ, কচ দিয়ে অনেক শব্দ, কচহরি হয়, কাছারি যেটাকে বলি আমরা, কাছারি, যেখানে কচ হরণ করে নেওয়া হয়, হ্যাঁ, মানে
মানুষ যে মানুষকে কাছারিতে বিচার করে অপরাধী সাব্যস্ত করে তার মর্যাদা হরণ করে নেওয়া হয়, তার সর্বস্ব হরণ হয়ে গেল, তার ইন্দ্র লুপ্ত হয়ে গেল। কচ হরণ করে নেওয়া। সেই কারণে বলছি যে এই কচটা নিয়ে যদি আমরা আগামী দিন অনেক দীর্ঘ আলোচনা, কচটা একদিনে যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, অনেক কিছু, এবং এগুলোর ভেতরে ক্রিয়াটা কিন্তু একটাই, এই কচ, কচু, কচকচি, কচাল, ক্যাচাল, এই যে লৌকিক শব্দগুলো আছে, কচাল থেকে ক্যাচাল, যে চালে কারি যুক্ত থাকে, ক্যাচাল, কয় জফলা দিয়ে দিলাম, মানে কারি সবসময় ওই ক্যাচালে আকর্ষণে ঢুকে পড়ে, ক্যাচাল বলে, কচাল থেকে ক্যাচাল হয়েছে। ক্যাচাল শব্দটা এমনি ডিকশনারিতে স্থান আছে, ক্যাচাল আছে। তাহলে আমরা কচ নিয়ে আমরা আগামী দিন আসছি। কচুরি পানা, কচটা না ব্যাখ্যা করলে কচুরি পানা, কচের কাহিনী, কচ দেবযানীর কাহিনী, ওটা কোনো হিন্দু ধর্মশাস্ত্রের কাহিনী নয়, মহাভারত রামায়ণের কাহিনী গুলো সবগুলো হচ্ছে, রামায়ণ মহাভারত পুরাণের কাহিনীগুলো শিক্ষা, নীতিবোধ, এগুলোর একটা ব্যাপার দিক আছে। আর একটা সবচেয়ে বড় দিক হচ্ছে যৌথ পুঁজি, যৌথ সম্পদ সঙ্গে ব্যক্তি পুঁজি, ব্যক্তি সম্পদের বিরোধ, এবং এই ব্যক্তি সম্পদ, যৌথ সম্পদ পরিচালনার ক্ষেত্রে যেসব দ্বন্দ্ব, রক্ষণের নামে ভক্ষণ করা, সুর থেকে দেবতা থেকে অসুর হয়ে যাওয়া, অর্থাৎ মানুষের শত্রু হয়ে যাওয়া, অসুর হয়ে যাওয়া মানে জনগণের সম্পদ লুট করে নিজে ভক্ষণ করে, এগুলো কিন্তু কোনো ধর্মীয় শব্দ নয়। নারায়ণবাবু, তো এইগুলো নিয়ে আমরা আগামী দিনে আসবো। আজকের আমাদের একেবারেই সময় নেই, আমরা অনেক আগে সময় শেষ করে এসেছি। আমরা সেই পুরাণের শব্দ কচ, সেই কাহিনীটাও আমরা জানবো, যার সঙ্গে বর্তমান জগতে আমরা জানবো। আজকের মতো আপনাকে ধন্যবাদ, আমাদের দর্শক বন্ধুদেরও ধন্যবাদ। মেহবুবা চৌধুরী, আমাদের দর্শক বন্ধু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সোমবার আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নারায়ণবাবু, আপনার সঙ্গেও দেখা হবে। আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার।